নাফিস, হ্যালো নাফিস। আমিনুর, জি স্যার। শোনা যায় বাবা? হ্যাঁ স্যার। গুড। নাফিস, নাফিস, নাফিস শোনা যায়? বৃষ্টি, বৃষ্টিমণি, বৃষ্টি শুনতে পারো বাবা? তৃষা, তৃষামণি, তৃষা শুনতে পারো? আমার সঙ্গে কে কে রয়েছে একবার করে নাম বলো তো বাবা। আমার কথা শুনতে পারো কে কে? নিজের নাম বলো একবার করে। স্যার তামজিদ। স্যার তামজিদ। আচ্ছা, তারপরে? আমিনুর। আমিনুর। তারপর? কামিনী আঞ্জুম। আচ্ছা, তারপরে? আনিকা। আনিকা। আর আর কে রয়েছে? নাফিস, তুমি কি আমার কথা শুনতে পারো আব্বু? দেবজিৎ সরকার, তোমরা একটু আনমিউট করে কথা বলো। নাফিস। হ্যাঁ স্যার। ওকে, গুড। জয়িতা মন্ডল। এদিকে আসো। সবাই একটু খাতা কলম নিয়ে বসবে। আজকে একটু লেখালেখি করতে হবে। তোমাদেরকে আর 2 মিনিট সময় দিলাম, তোমরা একটু পেন আর পেপার নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো। সবার হাতে একটু খাতা কলম নাও, আজকে একটু লেখাবো। আজকে আমরা একটু লেখালেখি করব, একটু খাতা কলম নাও।
সবাই খাতা কলম নিয়ে রেডি? Yes, sir. Ready. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কেমন আছো তোমরা? Hello. সবাই ভালো আছে? পড়াশোনা বাসায় করেছো? Yes, sir. জি স্যার। আমরা গতদিন সপ্তম অধ্যায় অর্থাৎ শক্তির ব্যবহার এই অধ্যায়টা আমরা শুরু করেছি এবং প্রাথমিক কিছু আলোচনা করেছি। আমি দুই একজনকে একটু জিজ্ঞাসা করব যে বাসায় কেমন লেখাপড়া হইলো। ওকে, তাহলে ফার্স্টেই কামিনী, কামিনী বলো তো বাবা। কামিনী শুনতে পারো আমার কথা? শুনতে পারে নাই। আমিনুর, আমিনুর জয়িতা, জয়িতা, জয়িতা আমার কথা শুনতে পারো? আমিনুর, আনমিউট করে কথা বলো। স্যার। হ্যাঁ, একটু বলো তো গতকাল কাজ সম্পর্কে কি বলেছিলাম? কাজ কাকে বলে? স্যার ক্ষমতার বল প্রয়োগে কোনো বস্তু সরলকে কাজ বলে। বল প্রয়োগের ফলে কোনো বস্তুর সরণকে কাজ বলে। আর একটু ভালো হতে পারতো সংজ্ঞাটা। নাফিস বলো তো কাজ কাকে বলে? স্যার কোনো কিছু শক্তির মাধ্যমে করাকে কাজ বলে, মানে শক্তি ব্যবহার করে কোনো কিছু করাকে কাজ বলে। কালকে কিন্তু সংজ্ঞাটা সুন্দরভাবে বলে দিয়েছিলাম, আর একটু ভালো হতে পারতো। স্যার আমি আজকে অ্যাটেন্ড করছি। আজকে অ্যাটেন্ড করেছি তোমরা? আচ্ছা হ্যাঁ স্যার, আমি আগে আসিনি। আচ্ছা আচ্ছা। জয়িতা বলতে পারবে? জয়িতা নেই? ইয়েস স্যার। কাজ কাকে হ্যাঁ বলে? স্যার, বলতে পারবো। বলো তো। কোনো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তার সরণের গুণফলকে কাজ বলে। গুড, সুন্দর হয়েছে। কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু তার যতটুকু সরণ ঘটে ওই বল এবং ওইটুকু সরণের গুণফলকে কাজ বলে। কাজের একটি গাণিতিক রূপ লিখেছিলাম আমরা গতদিন। কি লিখেছিলাম জয়িতা বলো তো? ডাব্লিউ সমান এফ গুণন এস, এফ গুণন এস। নাফিস আরেকবার শোনো একটু, যে কাজ কাকে বলে? কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে, গতকাল এভাবে দেখাইছিলাম, এটা একটি বস্তু রয়েছে, এটার উপর বল প্রয়োগ, এই যে আঙ্গুলটা দিয়ে আমি বল প্রয়োগ করে এটাকে ধাক্কা দিয়ে সামনে সরায় নিয়ে গেলাম, তাহলে যতটুকু সরায় নিয়ে গেলাম এইটুকু জায়গাকে, এই যে এইটুকু জায়গাকে বলা হবে সরণ। কি বলা হবে?
সরণ। সরণ। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে ওই বস্তুর যদি সরণ ঘটে, তাহলে এই বল ফোর্সের হইলো এফ আর সরণের হইলো এস। ফোর্স এবং সরণের গুণফলকে বলা হয় হলো কাজ। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি সরণ ঘটে, তাহলে বল এবং সরণের গুণফলকে বলা হয় কাজ। আচ্ছা, সুলতানা তো ডিসকানে, সাদিক তুমি একটু বলো তো। কেন জানি আজকে আমিনুর সংজ্ঞাটা আরেকবার বলো তো, আমি কি বললাম? সংজ্ঞাটা আরেকবার বলো। তোমরা যদি পারো সংজ্ঞাটা লিখে নিতে পারো, তোমরা চাইলে সংজ্ঞা লিখে নিতে পারো। লেখো কাজ, সংজ্ঞাটা একটু লিখে নাও। সংজ্ঞাটা একটু লিখে নাও, কেন জানি তোমাদের উল্টাপাল্টা হয়ে গেছে সবার সংজ্ঞাটা। এটা কমন একটা সংজ্ঞা, সবাই একটু লেখো। লেখো, কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি, লেখো কাজ সমান কোন বস্তুর উপর বল প্রয়োগে, এভাবে লেখো কাজ সমান, সংজ্ঞাটা লিখে নাও যে কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটি সরণ ঘটে, তবে বল এবং বলের দিকে বস্তু সরণের গুণফলকে কাজ বলে। হয়েছে? লাস্টের লাইনটা আরেকবার। কোন বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটি সরণ ঘটে, তবে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। ছোট করে বললে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। বল ও সরণের গুণফলকে কাজ বলে। ঐশী মনে, আচ্ছা ওকে, যারা জয়েন করেছো আজকে আমরা নিউ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো শক্তির রূপান্তর। আমরা গতদিন শক্তি নিয়ে কথা বলেছিলাম, শক্তি কত প্রকার। কে বলতে পারবে শক্তির সংজ্ঞাটা? কে দিতে পারবে? একদিন একটু শক্তির সংজ্ঞাটা দাও তো দেখি, ছোট্ট সংজ্ঞা। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আচ্ছা, শক্তি কত প্রকার বাবা বলো তো, তোমাদের বইয়ে কত প্রকার দেওয়া আছে? তোমাদের বইয়ে শক্তি 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। শক্তির 8টি রূপ রয়েছে, যথা একটি হলো যান্ত্রিক শক্তি, 2 রাসায়নিক শক্তি, 3 তাপ শক্তি, 4 চুম্বক শক্তি, 5 আলোক শক্তি, 6 শব্দ শক্তি, 7 বিদ্যুৎ শক্তি, আর 8 হইল পারমাণবিক শক্তি। ওকে? ইয়েস স্যার। আচ্ছা, সুলতানা হ্যালো, শুনতে পারো তুমি? হ্যালো নাফিস। ইয়েস স্যার। হ্যাঁ, শক্তি কত প্রকার? শক্তির কয়টি রূপ রয়েছে বলো তো? শক্তি 8 প্রকার। শক্তির 8টি রূপ রয়েছে। এই 8টি রূপ কি কি? যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, চুম্বক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি আর পারমাণবিক শক্তি, Good. রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি। আচ্ছা, কালকে একটু আলোচনা করেছিলাম, ঐশী একটু বলো তো যান্ত্রিক শক্তির ভিতরে আবার কয়টি শক্তি রয়েছে? কালকে আলোচনা করেছিলাম যান্ত্রিক শক্তির ভিতরে 2টি অংশ রয়েছে, একটি হলো সঞ্চিত শক্তি আর অপরটি হলো বিভব শক্তি। কি বললাম বলো তো? একটি সঞ্চিত শক্তি
অপরটি বিভব শক্তি। ওকে, ফরহাদ, এত পরে কেন বাবা? 9টায় ক্লাস না? তোমরা সবাই একটু চেষ্টা করবে, তোমরা 9টায় ক্লাস 9টায় জয়েন করার চেষ্টা করবে। অনেক বাচ্চা একটু লেট করে জয়েন করতেছো, তোমরা গতকাল ক্লাসে ছিলে। আমি এখন সেকেন্ড ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব, সবাই চেষ্টা করবে ঠিক 9টায় জয়েন করার জন্য, এটা অনুরোধ থাকলো। আমরা আজকে পার্ট 4 এবং পার্ট 5 নিয়ে আলোচনা করব, শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর, আমরা শক্তির রূপান্তর নিয়ে কথা বলবো। রূপান্তর বোঝানোর আগে আমি ছোট্ট করে একটা গল্প বলি, ঠিক আছে? 2 মিনিট লাগবে। তোমরা কি সবাই আমার কথা শুনতে পারো? ইয়েস স্যার। ইয়েস স্যার, সবাই শুনতে পারো? আমিনুর শুনতে পারো? ওকে, দেখো, রূপান্তর মানে শক্তি যা আছে সেখান থেকে এই শক্তিটা আমরা অন্য ক্ষেত্রে ইউজ করব, এটাকে বলা হবে শক্তির রূপান্তর। তো এরকম ছিল যে এক সময় ধরো স্বাধীনতার পরে 80-র দশকের দিকে আমাদের দেশে তোমার একবারই ফসল হতো, ধান একবারই হইতো, সেটা হইলো তোমার আউশ ধান। ওই জমির পানি দিয়ে, তো মানে জমি, তারপরে ইয়াতে কি বলে তোমার নদীর পানি, পুকুরের পানি ইউজ করে আমরা ধান করতাম। অর্থাৎ সে সময় আমাদের দেশের সেচ ব্যবস্থা ছিল না। অর্থাৎ এই যে ডিপ টিউবওয়েল যেগুলি আমরা এখন সাবমার্সিবল যে দিয়ে পানি উঠাই, বিভিন্ন পাম্প দিয়ে পানি উঠাই, সেই সময় এই প্রযুক্তিটা আমাদের দেশে ছিল না। অর্থাৎ আমাদের দেশে এই নদী নালা খাল বিলের পানি দিয়েই আমরা আমাদের দেশে ফসল করা হতো। আর পানির অভাবের জন্য সে সময় আমাদের দেশে এতটা ভালো ধান চাষ হতো না। এখন যতটা ভালো হয়, কেননা এখন আমাদের সেচ সুবিধা রয়েছে, বুঝতে পেরেছো? সেই সময় আমাদের দেশে খুব খাদ্য সংকট ছিল, কেননা এখন আমাদের দেশে সারা বছর মিনিমাম 2বার এক জমিতে ফসল হয়, ধান হয়, ঠিক আছে? এমনও কি এখন এক জমিতে 3বারও ধান হয়, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এরকমও করে, কেননা এখন আমাদের দেশে সেচ সুবিধা রয়েছে। তো তোমাদের একটু রূপান্তর বোঝানোর জন্য এটা একটু বলি যে 80-র দশক অর্থাৎ 1982-83 সালের দিকে আমাদের দেশে ইরিগেশন শুরু হয়, অর্থাৎ সেচ সুবিধা যেটা আছে, এই ইরিগেশনের জন্য গভীর নলকূপ অর্থাৎ মাটির নিচ থেকে পানি উঠানোর জন্য চায়না থেকে, চীন থেকে কিছু মেশিন আমদানি করা হয়, অর্থাৎ যেটাকে আমরা অনেকে স্যালো মেশিন বলি, তেলের মেশিন, ঠিক আছে? তো এই মেশিনগুলো আমাদের দেশে নিয়ে আসা হয় যাতে আমরা ইরিগেশন, মানে আমরা যেটাকে ইরি বলি, ঠিক আছে, গ্রীষ্মকালে যে ধানটা আমরা ফলাই। তো এই ইরিগেশনের জন্য সে সময় চায়না থেকে অনেক মেশিন আমদানি করা হয়। তো চায়না যে কোম্পানিটা আমদানি করে, এই কোম্পানিতে থেকে এত পরিমাণে মেশিন আমদানি করা হয় যে এক সময় এই কোম্পানির যিনি হেড, উনি একবার জিজ্ঞাসা করেন, তোমাদের এত ছোট দেশ কিন্তু আমি যে পরিমাণ মেশিন পাঠিয়ে দিয়েছি তাতে বাংলাদেশ পানিতে ডুবে যাওয়ার কথা, এত মেশিন তোমরা কি করো? ওকে, তো ওনার কিউরিসিটি হলো যে এত ছোট দেশে আমরা এত স্যালো মেশিন পাঠিয়ে দেই, এই মেশিনগুলো এই বাঙালিরা কি করে? ঠিক আছে, এত মেশিন তো লাগার কথা না এত ছোট দেশে। তখন উনি বাংলাদেশে ভিজিট করতে আসেন যে আমি দেখবো ওনারা এরা মেশিন নিয়ে যায় কি করে। তো উনি মেশিন নিয়ে উনি বাংলাদেশে ভিজিট করতে এসে দেখেন বাঙালিরা এই পানি উঠানো মেশিন দিয়ে কেউ আমাদের দেশে লসিমন বলে, কোন এলাকায় ভটভটি বলে, কেউ ভটভটি বানাইছে, আবার কেউ দেখা যাচ্ছে যে এই মেশিন ইউজ করে ধান মারা তোমার ইয়া বানাইছে, মেশিন বানাইছে, আবার কেউ এই মেশিন ইউজ করে দেখো ওই যে ইট ভাঙ্গা মেশিন বানাইছে, কেউ আবার এই মেশিন ইউজ করে তোমার ওই যে আখের গুড়ায় কি বলে আখের রস করতেছে। অর্থাৎ চায়নারা মেশিন তৈরি করেছে হচ্ছে পানি উঠানোর জন্য, আর বাঙালিরা সেই মেশিন নিয়ে এসে বিভিন্ন সেক্টরে লাগাইছে। উনি দেখে বললেন তোমরা বাঙালিরা পারো, মানে অর্থাৎ উনি যে পরিমাণ মেশিন পাঠাইছে সে পরিমাণ মেশিন এখানে শেষ কাজের চাইতে বাঙালিরা বুদ্ধি খাটাইয়ে বিভিন্ন সেক্টর ইউজ করেছে। তার মানে ওনার মেশিনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে ইউজ হয়েছে, এটাকেই বলা হবে হচ্ছে রূপান্তর। অর্থাৎ চায়না পাঠাইছে পানি উঠানোর জন্য, আর আমরা বাঙালিরা সেটাতে ভটভটি বানাইছি, লসিমন বানাইছি, ইট ভাঙ্গা মেশিন বানাইছি, ঠিক আছে? তার মানে এই মেশিনটার বিভিন্ন রূপ মানে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করলাম, এটাকে বলা হবে রূপান্তর। এটাকে কি বলা হবে? রূপান্তর।
রূপান্তর। তাহলে যে কোনো জিনিস বা যে কোনো বস্তু এরকম একাধিক জায়গায় ব্যবহার করাকে বলা হবে রূপান্তর। ওকে, শক্তি রয়েছে একটা, সেই শক্তিটা বিভিন্ন সেক্টরে ব্যবহার করাটাই হলো রূপান্তর। যেমন ধরো বিদ্যুৎ, বিদ্যুৎ থেকে কথা ছিল লাইট জ্বালানো, সেখান থেকে ফ্যান চালাই, সেখান থেকে টিভি চালাই, সেখান থেকে ফ্রিজ চালাই, সেখান থেকে বর্তমানে আমরা রাইস কুকারে রান্না করি, শীত শীত আসছে 2 দিন পরে আমরা ওয়াটার হিটার ইউজ করব। তার মানে এই যে বিদ্যুৎ শক্তিকে আমরা বিভিন্ন সেক্টরে ইউজ করব, এই বিভিন্ন সেক্টরে ইউজ করাটাকে বলা হবে শক্তির রূপান্তর, বিদ্যুৎ শক্তির রূপান্তর। বুঝতে পেরেছো তোমরা? তাহলে শক্তির রূপান্তর বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হলো একটি শক্তি বিভিন্ন ক্ষেত্রে ইউজ হওয়াটাই হলো শক্তির রূপান্তর। যেমন উদাহরণ দিলাম যে একটি স্যালো মেশিন পানি উঠানোর জন্য পাঠানো হয়েছে চায়না থেকে আমাদের দেশে, অথচ আমাদের দেশের, ঠিক আছে, ঘুটু ইঞ্জিনিয়াররা সেটাকে বিভিন্ন সেক্টরে ইউজ করতেছে। ঠিক আছে, তাহলে এটাই হলো রূপান্তর। তো আমরা আজকে ফিক্সড কিছু রূপান্তর লিখে দেব তোমাদেরকে। যেমন ধরো যান্ত্রিক শক্তি থেকে আমরা কি কি শক্তি পেতে পারি, সবাই একটু লিখে নাও, লেখো শক্তির রূপান্তর, লেখা শুরু করো। শক্তির রূপান্তর, ফার্স্টই লেখো যান্ত্রিক শক্তি থেকে, লেখো যান্ত্রিক শক্তির ক্ষেত্রে, আমি লিখে দিব প্লাস বুঝাই দিব। যান্ত্রিক শক্তির ক্ষেত্রে লিখেছো? লেখো যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তির সৃষ্টি হয়। 1 নাম্বার পয়েন্ট, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তির সৃষ্টি হয়। যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তির সৃষ্টি হয়। 2 নাম্বার পয়েন্ট, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তির সৃষ্টি হয়। 3 নাম্বার পয়েন্ট, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তির সৃষ্টি হয়। দয়া করে সবাই লিখবে, আমি কিন্তু জিজ্ঞাসা করব। তাহলে যান্ত্রিক শক্তিরই 3টি শক্তিতে রূপান্তরিত হয়। একটা হলো যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তির সৃষ্টি হয়, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তির সৃষ্টি হয়, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তির সৃষ্টি হয়। মিরাজ বাবা লিখেছো? ওকে, Yes, এবার sir. একটু উদাহরণ দিব। প্রথম উদাহরণ, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি কিভাবে সৃষ্টি হয়। দেখো আমরা যদি হ্যালো বাবা, দেখো দুটা হাত, এই দুটা হাত যদি এখন শীতকাল পড়েছে, আমরা যদি সকালে উঠে এইভাবে 2 হাত ভালো করে ঘষি, তাহলে দেখবে তাপ উৎপন্ন হয়ে গেছে, হাত গরম হয়ে গেছে। এই ঘষাটা হলো যান্ত্রিক শক্তি, আর এই তাপ উৎপন্নটা হলো যান্ত্রিক শক্তি থেকে তাপের সৃষ্টি হয়েছে। তুমি যদি রেল লাইনে, রেল থেকে যদি 2টা শিল নিয়ে থাকো, শিল পাথর, এই পাথরকে যদি এইভাবে আঘাত করো, ঠোকা দাও, সেই ক্ষেত্রে দেখো এই আঘাত করাটা যান্ত্রিক শক্তি, বা ঠোকা দিলে কি কি উৎপন্ন হয়? শব্দ উৎপন্ন হয়। 2টা পাথরকে এইভাবে ঠোকা দিলে শব্দ উৎপন্ন হবে। 2, ওখানে দেখবে যে তাপের সৃষ্টি হয়েছে, অর্থাৎ 2টি পাথরই গরম হয়ে গেছে। আবার 3, এই পাথর যখন এভাবে ঠোকা দিব তখন ওখানে আগুন স্ফুলিঙ্গ বের হবে, ঠিক আছে, দেখবে আগুন ছিটে পড়বে। তার মানে এখান থেকে আলোক শক্তির সৃষ্টি হয়েছে। তার মানে 2টি পাথরকে যান্ত্রিক শক্তি আমরা যখন ইউজ করব, অর্থাৎ 2টি পাথরকে যখন এইভাবে আঘাত করব, এখান থেকে কয়টা শক্তি রূপান্তর হইলো? 3টি শক্তি। একটি হইলো তাপ শক্তি, অপরটি হইলো শব্দ শক্তি, আরেকটি হইলো আলোক শক্তি। তার মানে একটি শক্তি থেকে একাধিক শক্তি পাইলাম। এই এক শক্তি থেকে একাধিক শক্তি পাওয়াটাই হলো শক্তির রূপান্তর, শক্তির রূপান্তর। এছাড়াও বাবা আমরা যখন ওই যে তোমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে যে গ্রামে যখন আমরা ঢেকিতে ধান ভাঙি, তখন এই ঢেকিটা যেটা ইউজ হয় সেটা হলো যান্ত্রিক শক্তি, বা ঢেকিতে যখন শব্দ হয়। গ্রামে তোমরা কে কে গিয়েছো জানি না, যারা ঢেকি দেখেছো তারা দেখবে যখন ঢেকিতে তোমার ধান 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 ভাঙা হয় বা
আমরা সবাই আটা যে পিঠা খাই সে আটাগুলো ভানা হয় এটার সময় ঢেকিতে এক ধরনের শব্দ হয়, প্লাস হইলো ওর ভিতরে কেউ যদি হাত দাও তাহলে বুঝতে পারবে যে এই ধান বা এই চালগুলো গরম হয়ে গেছে, অর্থাৎ এখানে তাপ শক্তির সৃষ্টি হয়েছে। তার মানে ঢেকিতে ধান ভাঙার সময় দুটো শক্তিতে পরিণত হয়, একটি হলো তাপ শক্তি, অপরটি হইলো শব্দ শক্তি। আর কেউ উদাহরণ দিবে দুই একটা, কেউ পারবে বাবা? যান্ত্রিক শক্তি বলতে আবারও বুঝায়, যান্ত্রিক শক্তি মানে চলমান অবস্থায় যে কোনো জিনিস। যেমন ধরো একটি সিএনজি রাস্তা দিয়ে খুব দ্রুত যাচ্ছে, যখন সিএনজি যায় তখন দেখবে রাস্তার সঙ্গে ঘর্ষণের ফলে রাস্তা গরম হয়ে গেছে, তার মানে যান্ত্রিক শক্তির ফলে তাপ শক্তির সৃষ্টি হইলো। এবং সেখানে শব্দের সৃষ্টি হয়, তার মানে তাপ শক্তি প্লাস হইলো শব্দ শক্তি। তাহলে যান্ত্রিক শক্তির আমি তিনটি রূপ বলেছি। একটি রূপ হলো যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তির সৃষ্টি হয়। তাহলে কিভাবে তাপ শক্তির সৃষ্টি হয়, কেউ যদি জিজ্ঞাসা করে কোনো স্যার যে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তির সৃষ্টি কিভাবে হয়, তাহলে সুন্দরভাবে বলবে দুইটি হাত এই যে ঘষলাম, এই ঘষাটা হলো যান্ত্রিক শক্তি, বা 5 মিনিট ঘষার পরে দেখা যাবে হাত অনেক গরম হয়ে গেছে, এটা হইলো তাপ শক্তি। যদি বলে আর কিভাবে তাপ শক্তি সৃষ্টি হয়, তাহলে বলবে রেল লাইন থেকে দুইটি পাথর বা দুইটি শিল নিয়ে আমরা যদি এইভাবে যদি ঘর্ষণ করি, ঠোকা দেই, তাহলে দেখা যাবে সেই ক্ষেত্রেও তাপের সৃষ্টি হবে। ঠিক আছে? এছাড়াও আমরা যখন ঢিকিতে ধান ভাঙবো বা কোনো গাড়ি যখন কোনো রাস্তার উপর দিয়ে যায়, এক্ষেত্রেও তাপের সৃষ্টি হয়। তোমরা ক্লিয়ার? তাহলে যান্ত্রিক শক্তি থেকে আমরা কয়টি শক্তি পাবো? আমরা পাবো 3টি শক্তি। ওকে, এখন এখানে একটু বলি, বিদ্যুৎটা বোঝানো হয় নাই। বিদ্যুৎটি হইলো যে যান্ত্রিক শক্তি থেকে, তোমরা সবাই জানো বিদ্যুৎ উৎপন্ন হয় সাধারণত আমাদের দেশে 3টি প্রক্রিয়ায় হয়। একটি হলো জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এটা হলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। জলবিদ্যুতে কি করা হয়, একটি নদী বা হ্রদের ভিতরে বাঁধ দেওয়া হয়, বাঁধ দেওয়ার ফলে এক পাশে পানি জমা হয়ে অনেক উঁচু হয়, অর্থাৎ এখানে বিভব শক্তির সৃষ্টি হয়। আর এক পাশে টারবাইন থাকে বাবা, টারবাইন হলো এক ধরনের চাকার মতো, বিশাল বড় বড় চাকার মতো, এটাকে বলা হয় টারবাইন। এই স্রোতগুলো যখন এই টারবাইনের উপরে এসে পড়ে, তখন টারবাইনের চাকা এইভাবে ঘোরে, টারবাইনের চাকা এইভাবে যত জোরে ঘোরে, আর বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জেনারেটর রয়েছে ওই জেনারেটর থেকে তত বিদ্যুৎ সৃষ্টি হয়। তার মানে এখানকার যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হইল। তাহলে যান্ত্রিক শক্তির কয়টি রূপ রয়েছে, কয়টি রূপ নিয়ে আলোচনা করলাম? তৃষামুনি, তুমি একটু বলো তো বাবা, যান্ত্রিক শক্তি থেকে কয়টা শক্তি পাই আমরা? যান্ত্রিক শক্তি থেকে কয়টা শক্তি পেয়ে থাকি? রূপান্তর হয়, কয়টি শক্তির রূপান্তর হয়? তৃষামুনি আজকে কোনো প্রশ্নের অ্যান্সারই দিলে না কেন? আনমিউট করে কথা বলো। আচ্ছা, ফরহাদ বলো তো, ফরহাদ শুনতে পারো? নাফিস স্যার বলো তো, যান্ত্রিক শক্তি থেকে কয়টি শক্তির রূপান্তর সম্ভব? যান্ত্রিক শক্তি থেকে 3টি শক্তির রূপান্তর সম্ভব। হ্যাঁ, 3টি শক্তি কি কি বলো? যান্ত্রিক শক্তি থেকে যে 3টি শক্তি পাওয়া যায়, 3টি শক্তি কি কি? তাপ শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি। উদাহরণ দিয়ে বুঝাই দাও তো বাবা। আমরা যদি কোনো পাথর জুড়ে জুড়ে ঘষি, সেটা তাপ শক্তিতে পরিণত হবে এবং পরবর্তীতে শব্দ শক্তিতে। তারপরে এটা যখন গরম হয়ে যাবে, তখন আমরা যদি আরো জোরে ঘষি, তখন এটা আগুনে বা স্ফুলিঙ্গের সৃষ্টি হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, নাফিস অনেক সুন্দর বলতে পেরেছে। আচ্ছা, এলিস মার্টিন, এলিস একটু বলতে পারবে? আর একটা উদাহরণ দিতে পারবে? ও তো পাথরের উদাহরণ দিল, পাথর ছাড়া উদাহরণ আমি তো 2-3টে উদাহরণ দিয়েছি। এলিস, জয়িতা, ওকে, এরপরে লিখে নাও, এরপরের পয়েন্টটি লিখে নাও। এরপরের পয়েন্ট লেখা হচ্ছে তাপ শক্তি থেকে 2টি লেখো। 2 নাম্বার পয়েন্ট, তাপ শক্তির ক্ষেত্রে তাপ শক্তি থেকে 1 নাম্বার পাওয়া যায় যান্ত্রিক শক্তি, আর একটা পাওয়া যায় তাপ শক্তি থেকে আলোক শক্তি, তাপ শক্তি থেকে
তড়িৎ শক্তি। দেখো তাপ শক্তি থেকে প্রথম 1 নাম্বার তাপ শক্তি থেকে পাওয়া যায় যান্ত্রিক শক্তি। তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। 2 নাম্বার পয়েন্ট তাপ শক্তি থেকে আলোক শক্তি। 3 নাম্বার পয়েন্ট তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি। তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি, তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি। এবার শোনো, আমি একটু আলোচনা করি। সবার লেখা শেষ? ফরহাদ লেখা শেষ? ওকে, তাহলে তাপ শক্তির 3টি রূপ রয়েছে, মানে 3টা রূপান্তর করা সম্ভব। তাপ শক্তি থেকে কি কি রূপান্তর করা সম্ভব? তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া সম্ভব। বিশেষ করে এক সময় স্টিম ইঞ্জিন, মানে এখন বর্তমানে ওই ইঞ্জিনগুলো হয়তো নেই, তবে তোমরা আগেকার হিন্দি মুভিগুলো যদি দেখো, ঠিক আছে, প্রথম দিকে, তাহলে দেখবে যে ওখানে রেল লাইন বা রেল চালানো হতো, রেলগাড়ি চালানো হতো, কয়লার ইঞ্জিন থাকতো, অনেক ধোঁয়া বের হতো। তার মানে কয়লা শক্তিকে ব্যবহার করে ইঞ্জিন চালানো হতো, যেটা বর্তমানে আমরা পেট্রোল দিয়ে চালাই, ডিজেল দিয়ে চালাই। ঠিক আছে, তার মানে এই যে কয়লা, পেট্রোল, ডিজেল, এদের থেকে যেটা উৎপন্ন হয় সেটা হলো তাপ শক্তি। কি শক্তি? তাপ শক্তি। তাহলে এই তাপ শক্তি ইউজ করে আমরা পুরো একটা রেল লাইন মানে রেলগাড়ি চালাচ্ছি, ঠিক আছে, একটা ট্রেন চালাচ্ছি, একটি লঞ্চ চালাচ্ছি, ওকে, স্টিমার চালাচ্ছি। তাহলে তাপ শক্তি কাতে পরিণত হইল? যান্ত্রিক শক্তিতে। ক্লিয়ার? আবারও বুঝাই দেই, আমরা যে কয়লা ইউজ করি, কয়লা, পেট্রোল, তারপরে হলো তোমার ডিজেল, এই সকল উপাদানের ভিতরেই থাকে হচ্ছে তাপ শক্তি। অর্থাৎ এখান থেকে আমরা তাপ শক্তির সৃষ্টি করতে পারি। তাহলে এই কয়লা বা এই পেট্রোল বা এই ডিজেল দ্বারা যখন আমরা কোনো ইঞ্জিন চালাই, যেমন একটি ট্রেন চালাই বা একটি লঞ্চ চালাই বা একটি স্টিমার চালাই, তখন এর ভিতরে যে শক্তিটা থাকে, এই তাপ শক্তিটা তখন যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। মানে এটা দ্বারা আমরা একটা যন্ত্র চালাই। কি যন্ত্র চালাই? একটি ট্রেন গাড়ি চালাই। তার মানে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তির সৃষ্টি হলো। এছাড়াও আমরা জানি যে তাপ শক্তি থেকে আলোক শক্তিতে পরিণত হয়। তুমি তোমার বাসায়, সবার বাসার পিছনে লাইট দেখা যাচ্ছে এখান থেকে, ওই লাইটটা অফ করে দিয়ে তোমরা যদি কেউ টাচ করো, অবশ্যই টাচ করবে না, তাহলে দেখবে লাইটটা গরম হয়ে গেছে। অবশ্যই লাইটটা গরম হয়ে গেছে। অর্থাৎ বাল্বের ভিতরে যে ফিলামেন্ট থাকে, ফিলামেন্ট কেমন, এগুলিতে সব এগুলিতে নিষ্ক্রিয় গ্যাস ইউজ হয়। হ্যালো, শোনা যায় তো? আমার কথা কি পরিষ্কার শুনতে পারো? ওকে, ইয়েস স্যার। বাল্বের ভিতরে এক ধরনের ফিলামেন্ট। তোমাদের বাসায় তোমরা দেখবে যে পুরানা যে বাল্বগুলো আছে, এর ভিতরে দেখবে মালার মতো তিনটি থাকে, মালার ভিতরে চেনের মতো একটু সিলভারের কালার থাকে, এটাকে বলে ফিলামেন্ট। অর্থাৎ যখন বাল্ব জ্বলে তখন এটা অনেক উত্তপ্ত হয়, গরম হয়। এটা গরম হওয়ার সময় এই তাপ শক্তি থেকে আমরা আলোক শক্তি পাই। কি শক্তি পাই? আলোক শক্তি। আগে মানুষের বাড়িতে কারেন্ট ছিল না, তখন মানুষ হারিকেন দিয়ে লেখাপড়া করেছে, ঠিক আছে, বা তোমার দ্বারা লেখাপড়া করেছে। কারণ এই হারিকেনের যেমন তাপের সৃষ্টি হয়েছে, তেমনই আলো পেয়েছে। অর্থাৎ যখন তাপের সৃষ্টি হয় সেখান থেকে আমরা আলো পেয়ে থাকি, তাই বলা হয় তাপ শক্তি থেকে আলোর শক্তির সৃষ্টি হয়। এছাড়া হচ্ছে তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিও পাওয়া যায়। দুইটি ভিন্ন ধাতব বস্তুর সংযোগস্থল, দুটা ভিন্ন ধাতব বস্তুর এই যে সংযোগ স্থলের ভিতরে যখন তাপ দিব, তখন এখানে থেকে বিদ্যুৎ শক্তির সৃষ্টি হয়। আমরা জানি শক্তির 8টি রূপ রয়েছে। কয়টি রূপ রয়েছে? 8টি রূপ। প্রতিটি রূপ থেকেই একাধিক রূপান্তর করা যায়, মানে একাধিক ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমি তো উদাহরণ দিলামই, যে যেমন ধরো বিদ্যুৎ দ্বারা শুধুমাত্র যে লাইট জ্বালানো যায় এটা না, বিদ্যুৎ দ্বারা লাইট জ্বালানো যায়, ফ্যান চালানো যায়, ফ্রিজ চালানো যায়। বর্তমানে আমরা রাইস কুকারে রান্না করি,
আমরা যে অটো রিক্সাগুলোতে চলি, অটো রিক্সাতে চার্জ জমা রেখে এটাতে চালাচ্ছি, মানে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতেছি। প্লাস হচ্ছে রিসেন্ট বিদ্যুৎ দ্বারা আমাদের শীত এসে গেছে, আমরা হয়তো শীতের ভিতরে দেখা যাচ্ছে ওয়াটার হিটার ইউজ করব, গরম করব। তার মানে একটি বিদ্যুৎ যতগুলো সেক্টরে ব্যবহার হবে সবগুলোই হবে তোমার রূপান্তর। এই সেক্টরে যে সেক্টরে ব্যবহার করলাম তার মানে বিদ্যুৎ শক্তিকে আমরা রূপান্তরিত করে যান্ত্রিক শক্তিতে পরিণত করতেছি, তাপ শক্তিতে পরিণত করলাম, আলোক শক্তিতে পরিণত করলাম। বাবা আজকে তোমাদের এই তাপ শক্তি পর্যন্ত থাকলো। আগামী সোমবারে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকলো, অনুরোধ থাকলো, তোমরা ঠিক 9টায় জয়েন করবে। আরো 6টি শক্তি রয়েছে, এই 6টি শক্তির রূপান্তর আগামী কালকের ক্লাসে আমি আলোচনা করব। সবার প্রতি অনুরোধ থাকলো যে সবাই 9টায় ইন করবে। তোমরা ইন করতে করতে 10টায় করো, সরি 9টা 10-এ করো, 10 মিনিট ক্লাসে নেই হয়ে যায়। তো পরবর্তী ক্লাস শুরু হবে। তোমরা সবাই ভালো থেকো, সবাই হালকা শীত পড়েছে, শরীরের যত্ন নিও, ঠান্ডা লাগাও না, আর একটু লেখাপড়া করো। কালকে আমি কিন্তু আরেকবার ধরবো, তো সবাই এটা পড়বে যে সংজ্ঞাগুলো, কাজ কাকে বলে, শক্তি কাকে বলে, শক্তির 8টি রূপ, এইটুকু আমি মুখস্থ ধরবই। একটু দ্রুত অ্যান্সার দেবে, ওকে? সবাই কাল একটু অ্যান্সার করার চেষ্টা করবে। প্লাস কালকের ক্লাসে তোমরা একটু ঠিক 9টায়, জাস্ট 9টায় ইন করবে, যাতে আমি বাকি যে 6টি শক্তির রূপ রয়েছে এই 6টি শক্তির রূপ নিয়ে আলোচনা করতে পারি। সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাস আইসিটি ক্লাস আপেল স্যার নেবে, ঠিক আছে? মনোযোগ সহকারে ক্লাসটি করো, ওকে? আর আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি, তোমাদের যদি কারো কোনো পড়া বুঝতে সমস্যা হয় তোমরা একটু ফোন দেবে, নেক্সট ডেতে আমি